আজকে আমি আলোচনা করছি অ্যারিস্টটল সম্পর্কে। এর আগে আমি প্লেটো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং অনেক দার্শনিক সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু অ্যারিস্টটলের ভিডিও করা হয়নি। তো আজকে অ্যারিস্টটল সম্পর্কে আলোচনা করছি এবং এনার যে প্রভাব আছে জীবনে, প্লেটোকে কেন ইনি ক্রিটিসাইজ করেছিলেন, তারপরে থিওরি অফ স্টেট মানে রাষ্ট্রের ধারণা, থিওরি অফ সিটিজেনশিপ, তারপরে ন্যায়ের ধারণা, অনেক কিছুই হচ্ছে আজকে আলোচনা করছি। এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে। তো অ্যারিস্টটল যিনি ছিলেন তিনি একজন গ্রিক দার্শনিক ছিলেন, এটা সবাই জানি, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন স্ট্যাগিরাতে, এবং তিনি ছিলেন প্লেটোর শিষ্য এবং আলেকজান্ডারের শিক্ষক। তার যে বিখ্যাত গ্রন্থ ছিল সেটা পলিটিক্স, এবং এই যে গ্রন্থটি ছিল এর থেকেই তার যে রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রে মানুষের কেমনভাবে বসবাস করা উচিত, কিভাবে মানুষ নাগরিকত্ব পেতে পারে বা কারা পেতে পারে না, এই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করেছিলেন। এনার আরও অনেক বই ছিল, যেমন মেটাফিজিক্স, তারপরে নিকোমেনিয়ান এথিক্স, এইসব অনেক বই ছিল যেখান থেকে আরও অনেক কিছু জিনিসের প্রতি অনুপ্রাণিত হওয়া যায়। তো তাকে রাষ্ট্রবিজ্ঞানের পিতা বলে, এবং তাকে তুলনামূলক রাষ্ট্রবিজ্ঞানেরও পিতা বলা হয়। কেন তুলনামূলক রাষ্ট্রবিজ্ঞানের পিতা? কারণ কি তিনি প্রথম যিনি 158টি সংবিধানকে পড়ে তার একটা নির্যাস বের করে সরকারের যে 6টি রূপ আছে সেইটি সম্পর্কে আলোচনা করেছিলেন। তো সেই সরকারের 6টি রূপ সম্পর্কে আমিও আজকে আলোচনা করব, কি কি অ্যারিস্টটল দিয়েছিলেন। এবং তিনি তুলনামূলক পদ্ধতি, যেটা বললাম, তুলনামূলক রাষ্ট্রবিজ্ঞানের জনকও তিনি ছিলেন, এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানকে একটা স্বতন্ত্র শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এর পরের স্লাইডে যাই, যেটি প্রভাব। সেখানে নিকোমাকাস মানে অ্যারিস্টটলের যিনি বাবা ছিলেন তিনি একজন চিকিৎসক ছিলেন। তো সেখান থেকেই জীববিজ্ঞানের যে বিভিন্ন খুঁটিনাটি জিনিস আছে সবকিছুকে বাস্তবতা দিয়ে বিচার করার যে প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায়, সেটা তার বাবার হাত ধরেই হয়। তারপরে প্লেটো তো তার গুরু ছিলেন, মানে প্লেটো টিচার ছিলেন। তো সেখানে প্লেটো টিচার থাকলেও প্লেটোকে অনেকভাবে সমালোচনা করেন এবং নিজের মতন করে বাস্তববাদী ধারা অনুসরণ করে নিজের মতন করে বিভিন্ন ধরনের তত্ত্ব তিনি। তো এবার প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে কিভাবে দ্বন্দ্ব আছে, কেন প্লেটো এবং কেন অ্যারিস্টটল সেই সম্পর্কে আলোচনা করি। তো প্লেটো ছিলেন একজন আদর্শবাদী তাত্ত্বিক, এবং অ্যারিস্টটল যিনি ছিলেন তিনি একজন বাস্তববাদী তাত্ত্বিক। কেন প্লেটো আদর্শবাদী তাত্ত্বিক? প্লেটোর যে ধারণা, রাষ্ট্র সম্পর্কে ধারণা, ফর্মসের ধারণা, এই সমস্ত কিছু পড়লে বোঝা যাবে যে প্লেটো সব জায়গায় পারফেকশন খোঁজে। পারফেকশন মানে সবকিছু একদম শ্রেষ্ঠ, মানে টিপটাপ হওয়া চাই, যেখানে কোনো সমস্যা থাকবে না, কোনো ধরনের কোনো এমন প্রবলেম থাকবে না যেটা থেকে একটা স্টেট নিজেকে পরিচালনা করতে পারবে না। সেরকম দার্শনিক রাজার ক্ষেত্রেও তিনি এমন ধারণা দিয়েছেন যে এতগুলো স্টেজ অতিক্রম করার পরে কতটা পারফেক্ট হলে একজন রাজা, দার্শনিক রাজা হতে পারে, এবং সেই 50 বছর বয়সে গিয়ে সমস্ত শিক্ষা গ্রহণ করার পরে সেই শাসন কার্যটা, সেই রাষ্ট্রের শাসন কার্যটা সে পরিচালনা করতে পারে। তো প্লেটোর যে ধারণা সবকিছুর মধ্যেই একটা পারফেকশন, একটা শ্রেষ্ঠত্ব খোঁজার যে ধারণা, এটা প্লেটোর থেকে অ্যারিস্টটলকে আলাদা করে। কারণ অ্যারিস্টটল একজন বাস্তববাদী ছিলেন, তিনি এটা মনে করেন সবকিছুতে আদর্শবাদ খোঁজা যায় না, সবকিছুতে এটাই ঠিক, এইটা এইভাবে এই নীতিগুলো মেনে চললেই ঠিক হবে, ওই নীতিগুলো মেনে চললে ঠিক হবে না, এরকমটা নয়। তিনি বাস্তববাদী ধারণা অনুসরণ করে। তিনি মনে করেন যে সবকিছু পারফেকশন দিয়ে বিচার করা যায় না। কেন পারফেকশন দিয়ে বিচার করা যায় না? কারণ প্রত্যেকটি জিনিসের একটা স্থায়ী অস্তিত্ব আছে অ্যারিস্টটলের মতে, এবং এই স্থায়ী অস্তিত্বটা শুধুমাত্র বজায় থাকতে পারে এই পৃথিবীতে। সেখানে যদি আদর্শ খোঁজার চেষ্টাই করা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরের যে পয়েন্ট আছে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ। প্লেটো একজন ডিডাকটিভ অ্যাপ্রোচ, প্লেটো ছিলেন তিনি ডিডাকটিভ অ্যাপ্রোচ অনুসরণ করতেন। ডিডাকটিভ মানে অবরোহী, যদি বাংলায় বলে। ডিডাকটিভ মানে কোনো সাধারণ সত্য থেকে একটা বিশেষ সত্যতে উপনীত হওয়া। সাধারণ সত্য যদি উদাহরণ দিয়ে বোঝাই যে সব মানুষ মরণশীল, তাই সক্রেটিস একজন মানুষ, তাই সক্রেটিসও মরণশীল। এখানে সাধারণ সত্যটা সব মানুষ, ঠিক আছে। এবং যে বিশেষ সত্যতে তিনি উপনীত হলেন, মানে প্লেটো উপনীত হলেন, সেটি তাই সক্রেটিসও মরণশীল, মানে সব মানুষকে নির্দিষ্টভাবে বোঝাতে গেলে সেও মরণশীল। এবং অ্যারিস্টটলের যদি উদাহরণ দিই,
এখানে ওই কনক্লুশনটা আবার হচ্ছে প্রিমাইসে চলে যাবে, মানে সক্রেটিস একজন মানুষ, আরো একজনকে, মানে ইন্ডাকটিভের মানেই হচ্ছে যে পার্টিকুলার থেকে জেনারেলে যাওয়া, মানে নির্দিষ্ট কোনো শর্ত থেকে একটা সাধারণ শর্তে উপনীত হওয়া। তো ওই জিনিসটাকে, ডিডাকটিভ অ্যাপ্রোচটাকে উল্টে দিলেই হয় ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এবং যেখানে হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ বলতে যদি ওই উদাহরণটাই দিই, তাহলে হচ্ছে সক্রেটিস একজন মানুষ, তিনি মরণশীল, তাই সব মানুষ মরণশীল। মানে কোনো একটা জিনিসকে দেখে পুরো হোল সোসাইটিকে বিচার করাই হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। আর ডিডাকটিভ অ্যাপ্রোচ হচ্ছে সব জিনিসকে দেখে একটা নির্দিষ্ট মানুষের উপর, নির্দিষ্ট জায়গার উপর অ্যাপ্লাই করাটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, তারপরেরটা যাই, যেটা হচ্ছে চরমপন্থী এবং রক্ষণশীল। চরমপন্থী বলতে হচ্ছে যেটা ওই আদর্শবাদীর মতোই, যেখানে হচ্ছে আদর্শবাদের মতোই কি আদর্শবাদী, যেখানে হচ্ছে সবকিছুকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যে দাবি তিনি করেছিলেন, যেখানে প্রত্যেকটা ক্লাসের যে ডিভিশন থাকবে এবং কোনো কোনো প্রাইভেট প্রপার্টি যেখানে থাকবে না, যেখানে হচ্ছে যেখানে সব ধরনের ক্লাসের জন্য কাজের যে আলাদা ডিভিশন আছে, এইভাবে তিনি যে চরম পন্থায় উপনীত হয়েছেন, বিভিন্ন র্যাডিকাল মতামত তিনি দিয়েছেন, মানে প্লেটো দিয়েছেন, সেটাই হচ্ছে তাকে চরমপন্থী প্রমাণ করে। এবং অ্যারিস্টটল যিনি ছিলেন, তিনি রক্ষণশীল, মানে কনজারভেটিভ। ইনি চেঞ্জকে মেনে নিতে চান না। ইনি বলেন যে যদি হচ্ছে এই যে এক্সিস্টিং যে ধারণা আছে, এক্সিস্টিং যে অবস্থা আছে, মানে বর্তমান যে অবস্থা আছে, সেই অবস্থাকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে এবং এই নতুন ধারণা আসার আগে সেই যে অবস্থার একটা বৈচিত্র্য আছে সেটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যারিস্টটলের মতামত। এবং তারপরে ডি নম্বর পয়েন্টটা হচ্ছে এক্সট্রিমিস্ট এবং গোল্ডেন মিল। এক্সট্রিমিস্ট মানে হচ্ছে প্লেটোর সবকিছুর চরমতম যে পথ সেটি অনুসরণ করতে চেয়েছেন, এবং অ্যারিস্টটল যিনি ছিলেন তিনি হচ্ছে গোল্ডেন মিন অনুসরণ করতে চেয়েছেন। গোল্ডেন মিন মানে, এখানে গোল্ডেন মানে সোনালি নয়, আর এখানে গোল্ডেন মানে এমন একটা অবস্থা যেখানে সেই জিনিসটাই হচ্ছে তোমাকে একটা আলটিমেট পজিশন নিয়ে যাবে। এখানে মিন মানে হচ্ছে সবকিছুর মধ্য, মানে মধ্যকামী যে অবস্থা, সেটাই হচ্ছে মিন। গোল্ডেন মিন মানে হচ্ছে একদম চরম কিছুও নয়, আবার একদম নিম্নগামীও কিছু নয়। এই যে মধ্যপন্থাটা, যেটা অ্যারিস্টটল হচ্ছে মানে নিজের যে তত্ত্বগুলো আছে সেইগুলোতে অ্যাপ্লাই করেছেন, সেটাই হচ্ছে গোল্ডেন মিল। যেটা আমি ওই সরকারের বিভিন্ন রূপ আলোচনা করতে গিয়ে তখনও বলবো, তিনি সব তত্ত্বের মধ্যেই এক একটা হচ্ছে গোল্ডেন মিন অনুসরণ করেছেন, এবং গোল্ডেন মিনই হচ্ছে সেই সর্বোত্তম পথ যেটার দ্বারা সবকিছুকে অর্জন করা যায়। কিন্তু প্লেটোর মতে হচ্ছে এক্সট্রিমিজম, সবকিছু একদম চরম হতে হবে, সবকিছু শ্রেষ্ঠ হতে হবে, সবকিছু পারফেক্ট হতে হবে। এই পারফেকশনের ধারণাকে তিনি খণ্ডন করে একদম গোল্ডেন মিনের ধারণা তিনি অনুসরণ করেছিলেন। তো এটাই হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটলের মাঝখানের যে বিভাজন, কেন তারা দুজনের চিন্তা ভাবনায় আলাদা, এটাই হচ্ছে তার প্রমাণ। এবার অ্যারিস্টটলের যে রাষ্ট্র সম্পর্কে ধারণা আছে বা থিওরি অফ স্টেট আছে, সেটি সম্পর্কে বলি। প্লেটোর মতোই অ্যারিস্টটলও বিশ্বাস করতেন যে রাষ্ট্রের অস্তিত্ব, মানে রাষ্ট্র মানুষের যে জীবনের সুষ্ঠু জীবনযাপনকে সুনিশ্চিত করতে পারে। তাই অ্যারিস্টটলও মনে করেন যে রাষ্ট্রের অস্তিত্ব থাকা একদম ম্যান্ডেটারি, কারণ রাষ্ট্র ছাড়া মানুষ, মানে ইন্ডিভিজুয়াল, তার যে ইচ্ছা, চাহিদা বা কোনো কিছু প্রতিযোগিতামূলক জায়গায় কোনোদিন পৌঁছাতে পারে না। তাই অ্যারিস্টটলও হচ্ছে রাষ্ট্রের ধারণাকে স্বীকার করেন, এবং তিনি বলেন যে হচ্ছে মানুষ স্বভাবগতভাবে একটি রাজনৈতিক জীব, মানে পলিটিক্যাল অ্যানিমাল। এটাই হচ্ছে তিনি বলেন। এবং অ্যারিস্টটল বলেছেন যে রাষ্ট্রের অস্তিত্ব এসেছে মানুষের জীবনের তাগিদে। মানুষের জীবনের তাগিদে কেন? মানুষ একা একা কিছু করতে পারবে না, কারণ মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনটাই মানুষের জীবনের খুব প্রয়োজন। কারণ হচ্ছে একটা সমাজে অনেক ধরনের কাজ আছে, তাই এই যে একটা কাজ একজনের দ্বারাই হতে পারে। যে ডাক্তার হবে সে কখনো পুলিশ হতে পারবে না, বা যে পুলিশ হবে সে কখনো ডাক্তার হতে পারবে না। তো এই উদাহরণটা দিয়েই যদি বলি, সেখানে হচ্ছে যেখানে একটা রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য যেভাবে পুলিশ আছে, ঠিক সেইভাবে রাষ্ট্রের জনগণকে পরিষেবা দেওয়ার জন্য সেভাবে ডাক্তারকেও প্রয়োজন। তাই দুজন মানুষ কখনো একটা কাজ করতে পারবে না, তাহলে তো ফাংশনাল ওভারল্যাপিং হয়ে যাবে। তো তাই জন্য হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের যে চাহিদা,
প্রত্যেকটা মানুষ যেভাবে প্রতিযোগিতায় নিজেদেরকে একটা আলটিমেট পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে পারবে, সেই সমস্ত কিছু ফুলফিল করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয়তা আছে বলে অ্যারিস্টটল মনে করেন। এবং হ্যাঁ, ওটাই লেখা আছে। এবং নাগরিকদের যে নৈতিকভাবে গড়ে তোলা এবং সুখ নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের ধারণা। এবং অ্যারিস্টটল এছাড়াও আরও অনেক কিছু মনে করেন রাষ্ট্র সম্পর্কে ধারণায়, যেমন হচ্ছে যারা মানে যেসব মানুষরা হচ্ছে রাষ্ট্র ধারণাকে স্বীকার করে না বা রাষ্ট্রের বাইরে থাকতে চায়, অ্যানার্কিতে থাকতে চায়, নৈরাজ্যতে থাকতে চায়, তারা হয় পশু নয় ভগবান, তারা মানুষ হতে পারে না। এটা হচ্ছে অ্যারিস্টটলের ধারণা। এইভাবে তিনি হচ্ছে রাষ্ট্রের ধারণাকে আরো বেশিভাবে হচ্ছে এক্সপ্যান্ড করার চেষ্টা করেছেন, কারণ রাষ্ট্রের মধ্যেই হচ্ছে সমস্ত কিছু ফুলফিল হতে পারে, মানুষের যা নিড আছে, মানুষের যা ডিজায়ার আছে, তাই আলটিমেট ডেস্টিনি হচ্ছে রাষ্ট্রই। ঠিক আছে, তাই জন্য এই স্টেট, এই যে রাষ্ট্র ব্যবস্থার ধারণাটা হচ্ছে খুব নেসেসারি এবং খুব প্রয়োজনীয়। এবং এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই হচ্ছে একটা ভারসাম্য মানুষের মধ্যে আসতে পারে। ভারসাম্য কি? যাতে হচ্ছে সব মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, সব মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত হয়, কেউ কারোর উপর হিংস্র হয়ে না ওঠে, কেউ কারোর উপর চড়াও হয়ে না ওঠে। এই সমস্ত কিছুর জন্য একটা ভারসাম্য প্রয়োজন, এবং এই ভারসাম্যটা কে প্রদান করে? এটা হচ্ছে রাষ্ট্র প্রদান করে। তো স্টেট বা রাষ্ট্র এই জন্যই হচ্ছে অ্যারিস্টটলের কাছে জরুরি। এবং তার পরের স্লাইডে যদি যাই, যেখানে হচ্ছে সরকারের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করেছি। এখানে সরকারের বিভিন্ন রূপকে তিনি 6টি ভাগে ভাগ করেছেন। এবং তিনি, যেটা আমি প্রথম দিকেই বললাম, যে 158টি কনস্টিটিউশন তিনি পড়ার পরে যে 6টি রূপ সরকারের হতে পারে বা কনস্টিটিউশনের হতে পারে বা সংবিধানের হতে পারে, সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এবং এই 6টি রূপের মধ্যে একটি রূপকে তিনি হচ্ছে আলটিমেট, বা আলটিমেট ঠিক না, মানে তার মধ্যে আইডিয়াল ফর্ম, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে সরকারের রূপ হতে পারে, যেটা দ্বারা একটি সরকার পরিচালনা করলে, একটি রাষ্ট্রের পরিচালনা, সেই সরকার আসলে তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সরকারের যে রূপগুলো আছে সেই সম্পর্কে যদি বলি, আগে এটিকে দুটো ভাগে ভাগ করা হয়। মানে হচ্ছে একদিকে 3টি আর একদিকে 3টি। একটা হচ্ছে নর্মাল ফর্ম। নর্মাল ফর্ম মানে হচ্ছে এমন একটা পজিশন যেখানে হচ্ছে সরকার সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করে, এবং সে একা হোক বা হচ্ছে আরো অনেকজন গোষ্ঠী মিলে শাসন কার্য পরিচালনা করুক, এটা হচ্ছে নর্মাল। আর একটা হচ্ছে পারভার্টেড ফর্ম। পারভার্টেড ফর্ম মানে হচ্ছে এটা একটা বিকৃত রূপ, যেখানে শুধুমাত্র কয়েকজন ব্যক্তি বা একজন ব্যক্তি তাদের যে স্বার্থ আছে রাজনীতিতে, তাদের মানে একটু দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে। তো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে নর্মাল ফর্মে আসি। নর্মাল ফর্মে সবগুলোকে আগে আলোচনা করি। না, নর্মাল আর পারভার্টেড একসাথে আলোচনা করি, না হলে হচ্ছে বোঝা যাবে না। প্রথমে নর্মাল ফর্মে আছে হচ্ছে মোনার্কি, মানে হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র মানে হচ্ছে রাজার শাসন, যেখানে একজন ব্যক্তি শাসন কার্য পরিচালনা করে, সেটি হচ্ছে রাজতন্ত্র। এবং এখানে এই একজন ব্যক্তি হচ্ছে নর্মাল ফর্মে থাকে, যেখানে তার মধ্যে কোনো দুর্নীতি পরায়ণতা নেই, তিনি হচ্ছে রাষ্ট্রের ব্যাপারেই ভাবেন, তিনি জনকল্যাণের ব্যাপারে ভাবেন, এটা হচ্ছে রাজতন্ত্র। মোনার্কির ঠিক পারভার্টেড ফর্ম হচ্ছে কি? টাইরানি। টাইরানি মানে স্বৈরতন্ত্র, যেখানে একজন শাসক আছেন কিন্তু রাজতন্ত্র সে মানে একটু স্বৈরতন্ত্র হয়ে গেছে, মানে বিভিন্ন টোটালিটারিয়ান যে শাসক আছে, হিটলারের মতো হয়ে গেছে, হ্যাঁ এদের মতোই হয়ে গেছে। তাই জন্য হচ্ছে তিনি এই রাজতন্ত্র আর রাজতন্ত্র থাকে না, রাজতন্ত্র হচ্ছে বিকৃত হয়ে যায়। তারপরে যে আছে সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাততন্ত্র। এখানে মুষ্টিমেয় কিছুজন মানুষ শাসন করে, যেখানে শাসন কার্যটা পরিচালনা হয় জনগণের জন্য। এই অভিজাততন্ত্র যেখানে আছে সেইখানে হচ্ছে আর তার যে বিকৃত রূপ নেই, মানে এখানেও দুর্নীতি পরায়ণতা নেই। প্রত্যেকটা নর্মাল যে ফর্ম আছে সেখানে দুর্নীতি পরায়ণতা নেই, সেখানে একজন শাসক করুক বা কিছুজন শাসক করুক বা বহুজন শাসক করুক, সেখানে দুর্নীতি পরায়ণতা নেই। সেখানে মুষ্টিমেয় কিছুজন শাসন করলেও সেখানে একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা আছে। অ্যারিস্টোক্রেসির ঠিক বিপরীতে আছে অলিগার্কি। অলিগার্কি মানে হচ্ছে ধনতন্ত্র, যেখানে অভিজাততন্ত্র আছে এবং তারা নিজেদের যা রাজনৈতিক, নিজেদের যা হচ্ছে টাকা পয়সা রাজনীতিতে এন্টার করলে, রাজনীতিতে প্রবেশ করলে লাগবে, সেই সমস্ত কিছু নিজেরাই লুটপাট করে নেয়। এরা হচ্ছে জনগণের দিকে কোনো খেয়াল দেয় না।
এটা হচ্ছে ধনতন্ত্র বা অলিগার্কি। ঠিক আছে, তারপরে হচ্ছে পলিটি, যেটা হচ্ছে অ্যারিস্টটলের মতে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, সেটি হচ্ছে পলিটি, যখন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হচ্ছে শাসন কার্য পরিচালনা করে, এটা হচ্ছে পলিটি। এবং এর যে পারভার্টেড ফর্ম, মানে এর যে বিকৃত রূপ, সেটা হচ্ছে ডেমোক্রেসি। মানে বোঝো, আমরা এখন ডেমোক্রেসিতেই আছি, এটা হচ্ছে পারভার্টেড ফর্ম, যখন দরিদ্র অশিক্ষিত জনগণের হাতে শাসন ব্যবস্থা চলে যায়, সেটা হচ্ছে ডেমোক্রেসি। মানে ডেমোক্রেসি এমন একটা পর্যায় যেখানে দরিদ্র অশিক্ষিত, এটা বলা হয় যে শুধুমাত্র দরিদ্র অশিক্ষিত নয়, শিক্ষিত এবং বড় লোকরাও শাসন ব্যবস্থা পরিচালনা করে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, তো মানে জনগণের শাসন, যেখানে সব জনগণ হচ্ছে রাজনীতিতে পার্টিসিপেট করে। তাই ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে সবসময় থাকে না। তাই জন্য ডেমোক্রেসিটা একটু একটা একটা পারভার্টেড ফর্ম, একটা বিকৃত রূপের হচ্ছে সরকারি ব্যবস্থা। হ্যাঁ, এবং যে পলিটি যেটি আছে সেটি হচ্ছে মধ্যবিত্ত মানুষদের যে শাসন কার্য, তারা অশিক্ষিতও নয় আবার শিক্ষিতও নয়, দুটোর মাঝখানে অবস্থা। মানে অশিক্ষিত নয়, শিক্ষিত নয়, মানে তারা মোটামুটি শিক্ষা গ্রহণ করেছে এবং রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য, মানুষের খেয়াল রাখার জন্য, মানুষের জন্য সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তারা একটা মধ্য পন্থা অবলম্বন করতে পারে। আগে বলেছিলাম যে গোল্ডেন মিনের কনসেপ্ট, এই গোল্ডেন মিন হচ্ছে সেই মাঝখানের পজিশন, পলিটি হচ্ছে সেই মাঝখানের পজিশন। না অনেক বড় লোকরা, অনেক এলিট ক্লাসের সোসাইটি হচ্ছে শাসন কার্য পরিচালনা করবে, না হচ্ছে সব থেকে নিম্ন দরিদ্র মানুষরা শাসন কার্য পরিচালনা করবে। এলিট ক্লাসের মানুষরা শাসন কার্য পরিচালনা করলে তাদের হাতেই ক্ষমতা থাকবে, তারাই সমস্ত কিছু টাকা পয়সা লুটপাট করে নেবে, দুর্নীতি পরায়ণ হয়ে যাবে। এবং যারা নিম্ন ক্লাসের মানুষ, তারা যদি শাসন কার্য পরিচালনা করে, তাদের ডিসিশন মেকিং কোনো ক্ষমতা থাকবে না। তারা কিভাবে নীতি নির্ধারণ করতে হয়, কিভাবে শাসন কার্য পরিচালনা করতে হয়, সেটা তারা জানবে না। তাই পলিটি হচ্ছে মধ্যবিত্তদের শাসন, যেখানে হচ্ছে সেই মধ্যপন্থা, যেটা অ্যারিস্টটল প্রতিবারেই বলেন, এবং সেই মধ্যপন্থাটা হচ্ছে পলিটি, যেখানে মধ্যবিত্ত মানুষের শাসন কার্য পরিচালনা হবে। তো এটাই হচ্ছে সরকারের যে রূপ আছে সেই সম্পর্কে ধারণা। এর পরবর্তী স্লাইডে আসি, যেখানে হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে অ্যারিস্টটল কী কী ধারণা দিয়েছিলেন সেই সম্পর্কে। অ্যারিস্টটল মনে করতেন রাষ্ট্রে অবস্থিত প্রত্যেকটি মানুষের নাগরিকতা থাকতে পারে না। তার বিভিন্ন কারণ তিনি দেখিয়েছিলেন। কারণ কি হচ্ছে, কেউ কেউ এমন আছে যারা ইম্যাচিওর, কেউ কেউ এমন আছে যারা সশরীরে রাজনীতিতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না, তাই নাগরিকতা তাদের জন্য বৃথা হয়ে যাবে। তো 2 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে মহিলা, শিশু, দাস এবং বৃদ্ধ মানুষের নাগরিকত্ব ছিল না। তো তখনকার দিনে মহিলাদের সেইভাবে ট্রিট করা হতো না, মানে ইকুয়ালভাবে ট্রিট করা হতো না, তাই জন্য মহিলাদের কোনো নাগরিকত্ব ছিল না। এবং শিশুরা যারা ইম্যাচিওর ছিল, তাদেরকে নাগরিকত্ব দেওয়া, মানে নাগরিকদের মানেই কি হচ্ছে, নাগরিক মানেই হচ্ছে একটা রাষ্ট্রে বিভিন্ন ভালো মন্দ কাজে হচ্ছে নিজেদেরকে সমর্পণ করবে। তো শিশুরা যেহেতু ইম্যাচিওর ছিল, তাদের সেইভাবে জ্ঞান তৈরি হয়নি রাষ্ট্রে কিভাবে হচ্ছে নিজেদেরকে পরিচালনা করতে হবে, তাই শিশুদেরও নাগরিকত্ব ছিল না। এবং দাসরা, যাদের হচ্ছে কোনো বুদ্ধি ছিল না, যাদের কোনো গুণ ছিল না, তারা শুধুমাত্র হচ্ছে মালিকদের কাজেই হচ্ছে নিজেদেরকে নিযুক্ত করে রাখতো। তাই জন্য দাসদের হচ্ছে কোনো নাগরিকত্ব ছিল না। কিন্তু এরা যদি পরবর্তীতে নিজেদের গুণ, নিজেদের সবকিছু অর্জন করে ফেলতো, তাহলে তারপরেই হচ্ছে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এবং বৃদ্ধ মানুষরা, যারা মেন্টালি এবং ফিজিক্যালি হচ্ছে যারা স্ট্রং নয়, তারা হচ্ছে সশরীরে রাজনীতিতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না, তাই তাদের নাগরিকত্বের যে অধিকার সেটা থাকবে না। নাগরিক মানেই হচ্ছে রাষ্ট্রের জন্য কিছু না কিছু কন্ট্রিবিউট করা, তাই রাষ্ট্রে যদি না সে কিছু না কন্ট্রিবিউট করতে পারলো, তাহলে তাদের হচ্ছে নাগরিকতা কিভাবে হচ্ছে অ্যারিস্টটলের মতে দেওয়া যেতে পারে। তো এই যে 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে হচ্ছে কখনো নাগরিকত্ব দেওয়া ঠিক হবে না, এটাই হচ্ছে অ্যারিস্টটল মনে করেন। এর পরবর্তী হচ্ছে বন্টনমূলক ন্যায় বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। এখানে হচ্ছে ওই নাগরিকত্বের যে ধারণা সেটির সঙ্গেই সমান একই ধরনের এখানে লেখা আছে টু ট্রিট ইকুয়ালস ইকুয়ালি, টু ট্রিট আনইকুয়াল আনইকুয়ালি, মানে সমানদের সাথে সমান আচরণ করা। মানে যারা মালিক ছিল, যাদের অনেক অনেক দাস ছিল, তাদের সাথে সমান আচরণ করা, এবং যারা অসমান ছিল, অসমান মানে মহিলা, শিশু, দাস, বৃদ্ধ, এদের সাথে অসমান আচরণ করা। এই অসমান আচরণ
সেটা রাজনীতিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন বিভিন্ন জিনিস বন্টন করার ক্ষেত্রে হতে পারে, সমাজে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। তো জাস্টিসটা হচ্ছে শুধুমাত্র বেশি মানে সমানদের সাথে সমান কিভাবে আচরণ করা হবে, যখন হচ্ছে মালিক শ্রেণী যখন হচ্ছে ধনী শ্রেণী যারা অনেক অনেক দাস পুষেছে তাদেরকে হচ্ছে বেশিভাবে সমান আচরণ করতে হবে, কারণ তারাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যতটা পারে তাদের যে জ্ঞান আছে, তাদের যে ভার্চু আছে, সেটা হচ্ছে তারা দিচ্ছে, তাই জন্য তাদের প্রতি সমান আচরণ করা হবে। এবং অসমানদের জন্য অসমান আচরণ মানে হচ্ছে যারা শিশু আছে, যারা দাস আছে, যারা বৃদ্ধ আছে, তারা সমাজে যতটা কন্ট্রিবিউট করছে তাদের তো কোনো গুণ নেই, তারা হচ্ছে দৈহিক শ্রম করে। আর যারা হচ্ছে মালিক বা ধনতান্ত্রিক শ্রেণী আছে, তারা হচ্ছে বুদ্ধি দিয়ে সমস্ত কিছু বিচার করে এবং তারাই হচ্ছে সমাজে বিভিন্ন বড় বড় ক্লাসে পরিণত হয়। তাদের হচ্ছে সমান আচরণ করতে হবে, এবং যাদের কোনো তেমন ফাংশন নেই সমাজে, তাদের জন্য অসমান আচরণ করাই হচ্ছে বন্টনমূলক নয়। তো এটাই হচ্ছে থিওরি অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এবং এটাই ছিল হচ্ছে অ্যারিস্টটলের অল ওভার অনেকগুলো তত্ত্ব। থ্যাংক ইউ।